স্নাইপার নামটি শুনলেই এক ভুতুড়ে তাণ্ডব লীলাকারীকে বোঝানো হয়। স্নাইপাররা যে কি হয়ে থাকে তা তো আপনারা একটু না একটু জেনেই থাকবেন। আপনাদের জন্য আজ যে মুভিটি নিয়ে এলাম সেটা আসলেই শরীর হিম করে দেওয়ার মতো একটা মনোমুগ্ধকর মুভি। আমাদের আজকের মুভিটি হলো দ্য রেড গোস্ট। তো আর পেঁচাল না পেরে চলেন শুরু করে দিই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখা যায় রাশিয়ার এক ভয়ানক বরফে আচ্ছন্ন অঞ্চলে একটি জার্মানি ভ্যান এসে থামে। 1941 সালের ডিসেম্বর মাস। রাশিয়ার এই অঞ্চলে এমন ঠান্ডা পড়েছে যা জার্মানিদের পক্ষে সহ্য করা খুবই কঠিন। সেই গাড়ি থেকে নেমে একজন জার্মান অফিসার আর কিছু সৈন্য নেমে আসলে দেখা যায় তারা দুজন রাশিয়ানকে ধরে এনেছে। দুজনের মুখই পুরোপুরিভাবে বস্তা দিয়ে বাঁধা দেখে কমান্ডার জিজ্ঞেস করে এদের এই হাল কেন। জবাবে সেই সৈনিকরা জানায় তারা কিছুই জানে না। কমান্ডার আদেশ দেয় সেই রাশিয়ানদের মুখ খুলে দিতে, কিন্তু মুখ খুলেই জার্মানি কমান্ডার পুরোই বোকা ছেলে বনে যায়। আরে এ তো দেখি আমাদের ফিভার মানে স্বয়ং হিটলার। তবে এই লোকটা ছিল হিটলারের চাইনিজ কপি, যে কিনা রাশিয়ান মিলিটারিদের হসপিটালগুলোতে রাশিয়ান সোলজারদের বিনোদন দেওয়ার জন্য অভিনয় করত। এমন ইন্টারেস্টিং পাবলিক দেখে জার্মান কমান্ডার এবার বলে তাহলে হিটলারের কিছু ডায়লগ শুরু করে দাও তো দেখি। সেই চাইনিজ কপি ভাবে হয়তো তার অ্যাক্টিং পছন্দ হলে তাকে ছেড়ে দেওয়া হবে, তাই সে হিটলারের মতো অভিনয় করা শুরু করে দেয়। তবে তার অ্যাক্টিং হিটলারের মতো না হয়ে মিস্টার বিনের মতো হয়ে যায়। এমন কমেডি দেখে জার্মান সৈনিকরা হেসেই বাঁচে না। তখন তাদের কমান্ডার বলে এ কি, এ তো হিটলারের পুরো কাপড় চোপড় খুলে নেবে দেখছি। না, আর নেওয়া যাচ্ছে না। তাই সে সৈনিকদের অর্ডার দেয় এদেরকে শেষ করে দেওয়ার জন্য। ভয়ে সেই নকল হিটলার ঈশ্বরের কাছে শেষ ক্ষমা চাওয়া শুরু করে। তবে তাদের গুলি ছোড়ার আগে হুট করে সেই কমান্ডারের বুক ছিঁড়ে দেয় এক স্নাইপার বুলেট এসে। এরপর একের পর এক ওই স্নাইপার আরো দুজনকে মেরে সেখানে লাশ বানিয়ে দিলে এক সৈনিক গাড়ির নিচে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু ওই স্নাইপার এতই খতরনাক ছিল যে সে এমন পজিশন নেওয়া সোলজারকেও হেডশট দিয়ে তার গল্প শেষ করতে সক্ষম হয়। এভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে রাশিয়ান লোকটি যখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন তাদের সামনে হাজির হয় সেই ভুতুড়ে স্নাইপারটি। এ হলো রাশিয়ান রেড আর্মির এক মারাত্মক স্নাইপার, যাকে সবাই নাম দিয়েছে দ্য রেড ঘোস্ট। নকল হিটলার তাদের প্রাণ বাঁচানোর জন্য সেই স্নাইপারকে ধন্যবাদ দিলেও সেই স্নাইপার কোনো কথা না বলে সেখানে মরে থাকা সৈনিকদের খাবার খেয়ে ওই স্থান ত্যাগ করে। এবার আপনাদের এই যুদ্ধের কিছু প্লট সম্পর্কে বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1941 সালের শেষ দিকে জার্মান বাহিনী রাশিয়ান রেড আর্মিদের চারদিক থেকে ঘিরে ফেলে। ফলে সেই যুদ্ধে প্রায় 4 লাখ রাশিয়ান রেড আর্মি মারা যায় আর 5 লক্ষ সোলজার মিসিং বা জার্মানিদের হাতে ধরা পড়ে। কিন্তু এর মধ্যে থেকে প্রায় 85,000 রেড আর্মি সৈনিকরা কোনো মতে জার্মানিদের হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। এই সৈনিকরা প্রচন্ড ঠান্ডার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আশ্রয় নিতে থাকে, কিন্তু এদের মধ্যে অনেক সোলজার মারাত্মক শীতে জমে গিয়ে মরা শুরু করে। এদের মধ্যে যারা বেঁচে ছিল তারা খন্ড খন্ড হয়ে জার্মানি বাহিনীদের সাথে লড়াই চালিয়ে যায়। এমনই এক রেড আর্মি গ্রুপকে আমরা দেখতে পাই যারা একজন কমান্ডারকে মৃতপ্রায় অবস্থায় বয়ে নিয়ে বেড়াচ্ছে। মাঝপথে তারা কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গায় থামলে দেখা যায় এক রাশিয়ান সৈনিক বরফে জমে প্রায় মরতে বসেছে। এই রেড আর্মি গ্রুপের কমান্ডার লেফটেন্যান্ট ড্যাড লোকটিকে দেখা মাত্রই তাকে সার্চ করার জন্য অর্ডার দেয়। তারা সার্চ করে কিছু না পেলে বুঝতে পারে এও হয়তো কোনো রেড আর্মির সোলজার হবে, তাই এই সোলজারকেও তারা সাথে করে নিয়ে যাওয়া শুরু করে। সেদিন রাতে সৈনিকরা এক স্থানে তাঁবু গেড়ে রাত্রি যাপনের আয়োজন করে। বনফায়ার জ্বালিয়ে তারা আগুনের চারপাশে বসে গল্প গুজব করছিল। তাদের মধ্যে যে লোকটা আহত ছিল তার নাম কলিয়া। সেখানে তার সন্তান সম্ভাবা স্ত্রী ভেরা তাকে মন দিয়ে সেবা ও সুস্থ করার চেষ্টা করছিল। কিন্তু কিছুক্ষণ সবার হাসি ঠাট্টার পর হুট করেই কলিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তার স্ত্রী সহ সবাই কান্নায় ভেঙে পড়ে। মুহূর্তেই হাসি খুশি পরিবেশটা ভারী হয়ে ওঠে। কমান্ডার ড্যাড তখন বলে এই সৈনিককে ফেলে যাওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। পরের সিনে দেখা যায় রেড গোস্টের মারা ওই স্থানে জার্মান সৈনিকরা এসে ইনভেস্টিগেশন করছে। তারা জানতে পেরেছে যে গত এক মাসে একজন স্নাইপার একাই তাদের 61 জন সোলজারকে মেরে উপরে পাঠিয়ে দিয়েছে। কোথা থেকে যেন ভূতের মতো একজন কেউ এসে হঠাৎই সবাইকে মেরে চলে যাচ্ছে। তাই তারা এই অচেনা লোকটার নাম দিয়েছে রেড ঘোস্ট। এই রেড ঘোস্টকে খুঁজে বের করার জন্য জার্মানিদের বড় বড় মেজরের ঘুম হারাম হয়ে যাচ্ছিল। তারা সবাই মিলে নিজেদের মধ্যে আলোচনা করছে কিভাবে এই রেড ঘোস্টকে খুঁজে বের করা যায়। অন্যদিকে পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বাস্তুহারা রাশিয়ান সোলজাররা বরফের রাজ্য পাড়ি দিয়ে চলেছে দূরের এক গ্রামের উদ্দেশ্যে। গত কয়েক মাস ধরে তাদের ঠিকমতো খাওয়া দাওয়া কিছু নেই। সেই সাথে তাদের টিমে এখন একটি গর্ভবতী মেয়েও রয়েছে। তাই তাদের কমান্ডার জানায় আমরা দূরের গ্রামে গিয়ে খুঁজে দেখব যে আমাদের জন্য কোনো খাবার মেলে কিনা। এই টিমের যাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তার নাম প্রস্টাচিওক। সেই সাথে রয়েছে মরিয়াচিওক নামের এই সৈনিক। এবার তারা তাদের সামনে কিছু বাড়িঘর দেখতে পেয়ে আগে তা বাইনোকুলার দিয়ে ভালোভাবে দেখে নেয়। সেখানে কেউ নেই দেখে সবাই শান্তপনে বাড়িতে প্রবেশ করে। কেউ না থাকলেও আশ্চর্যের বিষয় হলো ঘরের টেবিলের ভেতর সাজানো
সাজানো আছে নানা ধরনের খাবার। মরিয়াচিওক এমন লোভনীয় খাবার দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না, তাই সে যেই না ড্রিঙ্ক করতে যাবে অমনি আরেকজন এসে তা মাটিতে ফেলে দেয়। এতে মরিয়াচিওক প্রচন্ড রেগে গিয়ে তার সাথে মারামারি শুরু করে দেয়। তখন কমান্ডার ড্যাড এসে মরিয়াচিওককে বলে, আরে বলো, তুই বড্ড বাঁচায় বেঁচে গেছিস, কারণ এই খাবারে জার্মানিরা নিশ্চিতভাবে বিষ মিশিয়ে রেখেছে, কেননা এর আগেও এভাবে খাবার খেয়ে অনেক রাশিয়ান মরে যাওয়ার রেকর্ড আছে। এদিকে ভেরা প্রেগনেন্ট থাকার কারণে ঘরে এসেই গা মিলিয়ে শুয়ে পড়ে, কারণ বর্তমানে প্রায় 8 মাস চলছে তার, যখন তখনই ডেলিভারি পেইন শুরু হতে পারে। তাই সৈনিকরা মরিয়াচিওককে সেখানে রেখে বাকি সবাই মিলে গ্রামের অন্যদিকে চলে যায় খাবার ও ওষুধ আনতে। ঠিক সেই সময়টাতেই জার্মানির একটি দল এই এলাকায় প্রবেশ করে পেট্রোলিং এর জন্য। দলটার দায়িত্বে ছিল মেজর ব্রাউন, যার কাঁধে দায়িত্ব পড়েছিল রেড গোস্টকে খুঁজে বের করার। আসার সময় গাড়িতে ব্রাউনকে রেড গোস্টের বর্ণনা দিচ্ছিল সার্জেন্ট ক্লেন। ক্লেন জানায় বেশ কয়েকদিন ধরেই এই এলাকার অনেকগুলো গ্রামে এভাবে জার্মানিরা মারা যাচ্ছে, কেউ বুঝতেই পারছে না যে কোন দিক থেকে হঠাৎই এই হামলাগুলো হচ্ছে। কিন্তু মেজর তার কথায় বিশেষ কোনো কান দেয় না, তার মনোযোগ আমোদ ফুর্তিতে। মেজর ব্রাউন সার্জেন্ট ক্লেনকে জানায় সাউনা নামের একটি রাশিয়ান স্টাইলিশ স্টিম বাথের ব্যবস্থা করতে। তার শরীরের ক্লান্তি ও ঠান্ডা দূর করতে এই গরম পানির গোসল এখন খুবই প্রয়োজন। এমন স্টিম বাথ সেই বাড়িতেই রয়েছে যেখানে ইতিমধ্যে রেড আর্মির সোলজাররা এসে বিশ্রাম নিচ্ছে। তবে জার্মানিরা তো আর জানে না এখানে রাশিয়ানরা ইতিমধ্যে ঘাঁটি গেড়ে বসেছে, তাই তারা সেই বাড়িতে চলে আসলে তাদের দেখে ভেরা প্রচন্ড ভয়ে ঘরের এক কোণে টেবিলের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে ক্লেন মেজর ব্রাউনকে নিয়ে সেই ঘরে গিয়ে বসে। টেবিলে সেই সব বিষ মেশানো খাবার দেখে ব্রাউন বলে, আমার বড্ড খিদে পেয়েছে, যাও কিছু ভালো মন্দ খাবার রেডি করতে থাকো। এদিকে এই ঘটনা দেখার পর মরিয়াচিওক দৌড়ে গিয়ে তার বাকি সৈনিকদের জানায় জার্মানিরা তাদের ঘরে ঢুকে পড়েছে। সে খানিকটা সময়ের জন্য দূরে সরে গিয়েছিল, আর এই সময়ে জার্মানিরা সেখানে চলে এসেছে। এই জার্মান ফোর্সে প্রায় 30 জনের মতো সোলজার আছে। এখন এত জার্মানিদের সাথে তো আর এই 5 জন পেরে উঠবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় সরাসরি ফ্রন্ট ফাইটে না গিয়ে বাইরে থেকে প্রথমে পুরো বিষয়টা অবজার্ভ করবে এবং সময় মতো তারা ফাইট নেবে। ইতিমধ্যে মেজর ব্রাউনের জন্য একটি ছোট মোটো কচি শুকর ছানা নিয়ে আসা হয়েছে তার বারবিকিউ খাওয়ার জন্য, কিন্তু সোলজাররা সেটাকে রান্না করার পরিবর্তে শুকর ছানাটিকে নিয়ে ফাইজলামো শুরু করে। এই কাহিনী দেখে মেজর ব্রাউন মারাত্মক ক্ষেপে গিয়ে এক গুলি করে সেই শুকর ছানাটিকে সাথেই মেরে ফেলে, কারণ তার কথা হচ্ছে খাবারের সাথে কোনো ফাইজলামো না। অন্যদিকে দূর থেকে গুলির শব্দ শুনতে পেয়ে রাশিয়ান সৈনিকরা ভেবে নেয় মেজর হয়তো ভেরাকে মেরে ফেলেছে, কিন্তু বাইনোকুলার দিয়ে যে দেখছিল সে জানায় জার্মানিরা সবাই বাইরে লাফালাফি করছে। ভেরা কিন্তু তখনও সেই এক কোণের মধ্যে লুকিয়েছিল। সে খুবই ভয় পাচ্ছিল যে জার্মানিরা তার উপস্থিতি টের না পেয়ে যায়। রাশিয়ান সেই দলটা দূর থেকেই তাদের ঘরের উপর নজর রাখছিল। এদিকে তাদের কমান্ডার ড্যাড কথার ফাঁকে রেড গোস্ট সম্পর্কে বলা শুরু করেন, কিভাবে রেড গোস্ট শতাধিক জার্মান সৈন্যকে হত্যা করেছিল আর কিভাবে সে তাদের মারার পর ইউনিফর্ম থেকে ব্যাচ খুলে নিয়ে যায়, সেই সব কাহিনী সে বলতে শুরু করে। আসলে এই রেড গোস্টরা শুধুমাত্র স্নাইপার চালাতে দক্ষ না, তারা একই সাথে যে কোনো ধরনের অস্ত্র চালাতে পারে, আর সেই সাথে খালি হাতে ফাইট করতে তাদের জুড়ি মেলা ওভার। মোট কথা তাদেরকে ওয়ান ম্যান আর্মি বলা চলে, যার কাছে 10-15 জন জার্মান সোলজাররা কিছুই না। পোস্টাচিওক এই কথাগুলো শুনে ব্যাপক অবাক হয়ে যায়। একা একজন লোক এতজন জার্মানির ঘুম হারাম করে দিয়েছে শুনে সে কিছুতেই বিশ্বাস করতে পারে না। ওদিকে ঘরের বাইরে দুজন সোলজার মেজর ব্রাউনের জন্য রান্না করছিল, আর ভেতরে ব্রাউন সার্জেন্ট ক্লেন আর সোলজার গ্রান্থারের সাথে আলাপ করছিল। গ্রান্থার হঠাৎই ভেতরে থাকা সিন্দুকের ভেতরে নড়াচড়া টের পেয়ে যায়। এটা দেখে সে সিন্দুকের দরজা খুলতেই দেখতে পায় ভেতরে একজন মহিলা জড়ো সড়ো হয়ে বসে রয়েছে। সে সাথেই বুঝে যায় এ নিশ্চয়ই কোনো রাশিয়ান পরিবারের মেয়ে হবে। ভেরার চোখ দেখে তার অনেক মায়া হয়, তাই সে কাউকে কিছু না বলে আস্তে করে সিন্দুকের দরজাটি আবারও বন্ধ করে দেয়। আসলে তার মনটা অনেক নরম ছিল, আর সে এও জানে এই মেয়েটির খবর জার্মানিরা পেয়ে গেলে তার সাথে ঘটবে এক অমানসিক নির্যাতন। কিন্তু মেজর ব্রাউন ঠিকই খেয়াল করেছে যে ডালা খোলার সময় গ্রান্থারের চোখ মুখ কুঁচকে গিয়েছিল, তাই সে জিজ্ঞেস করে যে ভেতরে কি আছে আমাকে দেখাও। কোনো উপায় না পেয়ে এরপর নিজেই ডালা খুলে ভেতরে ভেরাকে দেখতে পায়। মেজর ব্রাউন রাশিয়ান ভাষা বুঝতো না, তাই সে গ্রান্থারের মাধ্যমে ভেরার সাথে কথাবার্তা চালায়। ব্রাউন প্রথমে জিজ্ঞেস করে ভেরার প্রেগনেন্সি কত সময় চলছে। ভেরা তখন জবাব দেয় 8 মাসের বেশি কিছু সময় চলছে। ধরা পড়ে গিয়ে ভেরা আরো বেশি ভয় পেয়ে যায়। ভেরা তাদেরকে জানায় এটা তাদের আত্মীয়র বাড়ি এবং সে এখানে এসেছিল তাদের সাথে দেখা করার জন্য। কিন্তু মেজর এইসব কথা যে মিথ্যা বলছিল সেটা তার চোখ দেখেই সে বুঝতে পারে। সেই সাথে ঘর সার্চ করে তারা রেড আর্মির ড্রেস দেখে বুঝতে পারে এই মেয়েও নিশ্চয়ই কোনো রেড আর্মির সদস্য হবে। তাই সার্জেন্ট ক্লেনকে এই মেয়েটিকে খতম করার অর্ডার দিয়ে সে চলে যায় স্টিম বাথ নিতে। তবে ক্লেন তাকে জানে না মেরে ব্যাপকভাবে টর্চার করা শুরু করে। এই টর্চার দেখে গ্রান্থার বাইরে
বাইরে বের হয়ে এসে বমি করে দেয়। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ভেরা রক্তাক্ত অবস্থায় ঘরের বাইরে বের হয়ে এসেছে। দূর থেকে রাশিয়ান সৈনিক দল বাইনোকুলার দিয়ে এই দৃশ্য দেখতে পেয়ে তাদের রক্ত গরম হয়ে যায়। বাকিরা সবাই এখনই ফাইট করতে চাইলে তাদের কমান্ডার জানায় এখন নয়, সবাইকে আরো একটু অপেক্ষা করতে হবে। তবে প্রস্টাচিওক জানায় কেউ না গেলে আমি একাই যাব তাকে বাঁচাতে। এই বলে সে বরফের ডিপির আড়াল থেকে লাফ দিয়ে সামনের দিকে আগাতে থাকে। তার দেখা দেখি মরিয়া চিওকো সেই দিকে দৌড় দেয়। ভেরাকে ঘরের সামনে দাঁড় করিয়ে সার্জেন্ট ক্লেন তাকে মারার জন্য পিস্তল বের করে। সে যখন ভেরাকে মারতেই যাচ্ছিল তখন ভেরা বলে ওঠে তোমরা আমাদের দেশে বেশি দিন এভাবে থাকতে পারবে না, একটা না একটা সময় তোমাদের শেষ পরিণতি ভোগ করতেই হবে। সার্জেন্ট ক্লেন ফ্রেঞ্চ অরিজিন হওয়ায় সেও রাশিয়ান ভাষা ভালো বুঝতে না পারায় পাশে থাকা গ্রান্থারকে ট্রান্সলেট করে বোঝাতে বলে। গ্রান্থার ভেরার কথাটি হুবহু অনুবাদ না করে সে জানায় ভেরা বলছে ঈশ্বর আপনাকে শাস্তি দেবে। তখন সার্জেন্ট ক্লেন্ট একটি তাচ্ছিল্যের হাসি হেসে তার হাতে পিস্তল দিয়ে বলে তাহলে তুমি একে মারো আর পাপের ভাগিদার হও। এদিকে তাদের কথাবার্তার মাঝে মরিয়া চিওক আর প্রস্টাচিওক লাফিয়ে চলে এসেছে সেই ঘরের কাছাকাছি। সেখানে আসা মাত্রই সেখানে পাহারা দেওয়া দুজন সৈনিকের উপর তারা বাঘের মতন ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় তাদের মধ্যে তুমুল ধস্তাধস্তি। এদিকে ঘরের বাইরে তখন গ্রামোফোনে মিউজিক বাজছিল বিদায় কেউ এই ধস্তাধস্তির শব্দ শুনতে পায় না। ওদিকে মারামারি করতে করতে এক পর্যায়ে প্রস্টাচিওক একজনকে ছুরি দিয়ে মেরে ফেলতে সক্ষম হয় আর মরিয়া চিওকো একজনকে রাইফেলের বাট দিয়ে গলা টিপে ধরাশায়ী করে ফেলে। এদিকে গ্রান্থার কোনোভাবেই ভেরাকে মারতে চায় না, কিন্তু তাকে তার সিনিয়রের অর্ডার পালন করতেই হবে। তাই সে খুব করুণ মুখে পিস্তল তুলে যেই না ভেরাকে শুট করতে যাবে ঠিক তখনই তার মাথায় একটি স্নাইপার বুলেট এসে A404 করে দেয়। বুঝতে আর বাকি থাকে না যে রেড ঘোস্ট আবারও চলে এসেছে তার স্বদেশীদের বাঁচানোর জন্য। দূর থেকে রেড আর্মি গ্রুপ আর ঘরের ভেতরে থাকা মেজর এই গোলাগুলির আওয়াজ শুনে পুরো থমকে যায়। রাশিয়ান সোলজাররা দেখতে পায় একদম ভূতের মতন হুট করে কেউ উদয় হয়ে সকল জার্মানিদেরকে টপা টপ উপরে পাঠিয়ে দিচ্ছে। তারা সবাই বুঝতে পারে এই লোকটাই হলো সেই বিখ্যাত দ্য রেড ঘোস্ট। রেড ঘোস্টকে দেখে প্রস্টাচিওকো উৎসাহ পেয়ে যায় আর সেও দৌড় দেয় সম্মুখ যুদ্ধের জন্য। ওদিকে রেড ঘোস্ট পুরো গেরিলা স্টাইলে একের পর এক জার্মানিদেরকে খতম করেই চলেছে। কখনো বরফের ভেতর থেকে বা কখনো দেওয়ালের আড়াল থেকে বিদ্যুৎ বেগে গুলি চালাচ্ছে রেড ঘোস্ট। এভাবে মারাত্মক গোলাগুলি করে একের পর এক জার্মানিদেরকে মারতে মারতে রেড ঘোস্ট পৌঁছে যায় কমান্ডারের ঘরের একদম কাছে। এদিকে জার্মান মেজর ব্রাউন তখন উলঙ্গ অবস্থায় রুমে ফেসে গেছে। একে তো তার শরীরে কোনো কাপড় নেই আর অন্যদিকে বাইরে বের হলেই স্নাইপার তাকে খেয়ে ফেলবে। তাই সে সার্জেন্ট ক্লিনকে বলে সে 1 থেকে 3 পর্যন্ত গুনবে, এরপর সবাই যেন একসাথে দৌড় দেয়। 3 পর্যন্ত গুনে মেজর ব্রাউন এবার যান বাঁচানোর জন্য উলঙ্গ অবস্থায় দৌড় লাগায়। রেড ঘোস্ট তার দিকে একটি গুলি চালালেও ভাগ্য ভালো হওয়ার কারণে সেটা তার গায়ে লাগে না। ব্রাউন কোনোভাবে দৌড়ে গিয়ে একটি ঘরের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে প্রস্টাচিওকো ভেরাকে খুঁজতে খুঁজতে একটি খড়ের গাদার মধ্যে তার সন্ধান পায়। রেড ঘোস্ট আর সামনের দিকে আগাতে পারছিল না, কারণ তার সামনে একজন জার্মান সৈন্য পজিশন নিয়ে তাকে পুশব্যাক করছে। কিন্তু ঘরের বিপরীতে থাকা রাশিয়ান কমান্ডার এসে রেড ঘোস্টকে ইশারা করে আর গুলি করে সেই জার্মানি সৈন্যকে শেষ করে দিলে এই সুযোগে সে ঘরে ঢুকতে সক্ষম হয়। ভিতরে তখন সার্জেন্ট ক্লেন ছিল। সে দ্রুত রেড ঘোস্টের উপর গরম পানি ছিটিয়ে পালিয়ে যাওয়া শুরু করে, কিন্তু বাইরে বের হওয়া মাত্রই সে বরফে আছাড় খেয়ে তার দাঁত মুখ ভেঙে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এদিকে একটি ঘরের আড়ালে একজন জার্মানি সৈনিক লুকিয়ে ছিল আর তার থেকে একটু দূরে উলঙ্গ মেজর বসে রয়েছে আরেকটি ঘরের ভেতরে। সে ওই সৈনিকটাকে প্রশ্ন করে যে তাদের উপর কয়জন হামলা করেছে। তখন ওই সৈনিক জানায় বেশি না, 5 জন, কিন্তু তাদের মধ্যে একজন আছে সেই কুখ্যাত রেড ঘোস্ট। সে আমাদের উপর হামলা করে আমাদের 12টা বাজাচ্ছে। সে এমন ভাবে আমাদের উপর হামলা করেছে যে আমাদের পুরোই ধরাশায়ী হয়ে গেছে। মেজর ব্রাউন তখন বাইরে মেশিন গান নিয়ে দাঁড়িয়ে থাকা সোলজারকে বলে তার ইশারায় বাথ হাউসের ভেতরে গুলি চালাতে। ব্রাউনের কথা মতো কচ সেদিকে গুলি চালালে অন্য জার্মান সৈনিকরা তাদের পজিশন থেকে বেরিয়ে আসে। তখন কোথা থেকে যেন প্রস্টাচিওক এসে তাদের উপর হামলে পড়ে। তাদের মধ্যে আবারও ধস্তাধস্তি শুরু হলে প্রস্টাচিওক তাকে সহজেই কাবু করে দেয় আর রাইফেলের এক আঘাতে তাকে ঘরের বাইরে ঠেলে দেয়। তখন 3 দিক থেকে সেই সৈনিকের গায়ে মুহ গুলি এসে লাগলে ঘরের ভেতরে থাকা মেজর ব্রাউন পুরোই ভয় পেয়ে যায়। অন্যদিকে কস তার মেশিন গান রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেও গুলি খেয়ে অক্কা পায়। এভাবে রেড ঘোস্ট আর রাশিয়ান সৈনিকদের দল মিলে পুরো জার্মানি দলটিকে শেষ করে দিতে সক্ষম হয়। কিন্তু এখনো তারা ব্রাউনকে মারতে পারেনি বিদায় তাকে মারার জন্য ওই রুমে গেলে তারা দেখতে পায় এই ল্যাংটা কমান্ডার জামা কাপড় ছাড়াই পালিয়েছে। তবে ওই স্থানে এখনো কিন্তু একজন জার্মানি সৈন্য বেঁচে ছিল আর সে হচ্ছে মেজর ক্লেন। আঘাত খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর সে ঘাপটি মেরে পড়ে রয়েছে একটি সুযোগের অপেক্ষায়। অন্যদিকে রেড ঘোস্ট অনেক ফাইট করে বেশ ক্লান্ত হয়ে পড়লে সবাই তাকে ধরে ঘরের মধ্যে নিয়ে আসে। পরের সিনে আমরা দেখতে পাই রাশিয়ানদের
সবাই মিলে ঘরের ভেতরে বসে খাওয়া দাওয়া করছে আর রেড ঘোস্টের ব্যাপারে আলাপ আলোচনা করছে। তাদের বিশ্বাস এই আহত লোকটাই হলো তাদের গ্রেট লিডার দ্য রেড ঘোস্ট। খাওয়া শেষে লেফটেন্যান্ট ড্যাড আর তার দলের কমান্ডাররা টেবিলে একটি ম্যাপ দেখিয়ে তাদের পরবর্তী গন্তব্যের ব্যাপারে আলাপ আলোচনা শুরু করে। তাদের কথার ফাঁকে হঠাৎই ভেরার ডেলিভারি পেইন শুরু হয়ে যায়। ড্যাড আর প্রোস্টাচিওক ব্যস্ত হয়ে পড়ে তাকে শান্ত করতে। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে ভেরা একটি ছেলে সন্তানের জন্ম দেয়। বাচ্চা হওয়ার পর সবার মধ্যেই একটি বিশাল খুশির আমেজ বিরাজ করতে থাকে। এভাবে তারা বেশ কিছু সময় ওই বাড়ির মধ্যেই কাটানো শুরু করে দেয়। পরের সিনে দেখা যায় মেজর ব্রাউন একটি মেয়েদের ড্রেস পরে কোনো রকম পালিয়ে তাদের প্লাটুনের কাছে চলে এসেছে। এমন কিউট মেজরকে দেখে তাদের কর্নেল তো পুরাই টাসকি খেয়ে যায়। সে প্রশ্ন করে, ভাইয়া কাহিনী কি, একটু খুলে বলো তো। মেজর তাকে সব কথা খুলে বলে। তবে সে যখন জানায় মাত্র 5 জন মিলে তাদের পুরো টিমকে খেয়ে দিয়েছে, তখন কর্নেল পুরোই অবাক হয়ে বসে। তাই সে তার পুরো টিমকে নিয়ে রওনা দেয় এই রাশিয়ানদেরকে উড়িয়ে দেওয়ার জন্য। অন্যদিকে ঘরের এক কোণে পড়ে থাকা রেড গোস্ট হঠাৎই লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ে। তখন রাশিয়ান কমান্ডার বলে ওঠে, রেড গোস্টরা কয়েক মাইল দূর থেকেই জার্মানিদের গন্ধ পায়। তার মানে বুঝতেই পারছো আমাদের সামনে হয়তো নতুন আরো একটি যুদ্ধ অপেক্ষা করছে। ততক্ষণে রেড গোস্ট কারো সাথে কথা না বলেই সেখান থেকে বের হয়ে যায় আর কমান্ডার সবাইকে আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। এরপর সে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেই বাথ হাউসের কাছে গিয়ে জার্মানি সৈন্যরা পজিশন নেওয়া শুরু করে। কর্নেল তাদেরকে ফায়ারিং এর আদেশ দিলে মারাত্মক গোলাবর্ষণে চারপাশের পরিবেশ ভয়াবহ হয়ে ওঠে। ঘরের বাইরের একদিকে রাশিয়ান টিমের কমান্ডার মেশিন গান নিয়ে পজিশন ছিল, অন্যদিকে ঘরের ভেতরে ছিল প্রোস্টাচিওক আর মরিয়াচিওক। রাশিয়ান কমান্ডার তার মেশিন গানের ফায়ার শুরু করলে অনেক জার্মানি উপরে ওঠা শুরু করে আর ঘরের ভেতর থেকে প্রোস্টাচিওক ও মরিয়াচিওকও সামনের দিকে থাকা জার্মানিদেরকে শেষ করতে থাকে। ওদিকে মেজর ব্রাউন তার কর্নেলকে বলে তাকে কিছু সৈন্য দিতে, যাতে সে নিজেই সামনের দিকে গিয়ে রাশিয়ানদেরকে শেষ করতে পারে। কর্নেল তাকে একটি টিম দিলে ব্রাউন সামনের দিকে আগাতে থাকে, কিন্তু এরই মাঝে হঠাৎ রেড গোস্ট দূর থেকে জার্মানিদের টার্গেট সেট করে নেয় আর একের পর এক স্নাইপার শট দিয়ে সবগুলোকে মারা শুরু করে দেয়। এদিকে ঘরের ভেতর থেকে প্রোস্টাচিওক আর মরিয়াচিওক এখনো তাদের ফাইট ব্যাক করেই যাচ্ছে। ভেরা অন্যদিকে নিজের বাচ্চাকে কান্না করা থেকে শান্ত রাখায় ব্যস্ত। তবে কোন ফাঁকে আরেক জার্মান সৈন্য এসে তাদের ঘরের ভেতর একটি গ্রেনেড নিক্ষেপ করে, কিন্তু সেই গ্রেনেডটি ধরে তারা দ্রুত ঘরের বাইরে ফেলে দেয় আর তাকেই ব্লাস্ট করে দেয়। এছাড়াও বাইরে মেশিন গান নিয়ে গুলি চালাতে থাকা কমান্ডার এবার জার্মানিদের গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কমান্ডার গুলি খেলেও সে তখনও জীবিত অবস্থায় ছিল। একজন জার্মানি সৈন্য যখন তাকে গুলি করতেই যাচ্ছিল, এমন সময় পিছন থেকে রেড গোস্ট এসে সেই জার্মানি সৈন্যকে গুলি করে উপরে পাঠিয়ে দেয়। ওদিকে ঘরের ভেতরে একজন জার্মান সৈন্য ঢুকে পড়লে মরিয়াচিওকও তার সাথে ধস্তাধস্তি শুরু করে দেয়। শেষ পর্যন্ত মরিয়াচিওক লোকটিকে কাবু করে তার ঘাড় মোটকে দেয়। এরপর সে সেখানে একটি মদের বোতল খুঁজে পায় আর পাগলের মতন মদ খেতে থাকে। অন্যদিকে প্রোস্টাচিওকের সাথেও আরেকজন জার্মানির ফাইট চলছিল। শেষ পর্যন্ত সেও সেই জার্মানি সৈনিককে মারতে সক্ষম হয়। মরিয়াচিওক মদ খাওয়ার পর যেন পুরোই পাগল হয়ে গেছে। সে ঘর থেকে বাইরে বের হয়ে এসে কমান্ডারকেও মদ খাইয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে জার্মানিদের উপর পাগলের মতন গুলি চালাতে থাকে। তার হাতে পায়ে গুলি লাগলেও সে কোনোভাবেই তার ফায়ারিং স্টপ করে না। তার সে মারাত্মক ফায়ারিং এ বাকি সেনারা টপাটপ মরতে থাকে, কিন্তু ফাইনালি মেজর ব্রাউন পিছন থেকে এসে তাকে গুলি করে দেয় আর এর ফলে তার চ্যাপ্টারও ক্লোজ হয়ে পড়ে। এরপর মেজর ব্রাউন দেখতে পায় তার সামনে রাশিয়ার কুখ্যাত রেড গোস্ট দাঁড়িয়ে আছে। সামনাসামনি গুলি চালিয়ে মজা নেই বিদায় তারা দুজনেই রাইফেল ছাড়াই ফাইট শুরু করে দেয়। শুরু হয় রেড গোস্ট ও ব্রাউনের মধ্যে এক বিশাল মারামারি। মেজর ব্রাউন ফিজিক্যাল ফাইটে অনেক দক্ষ ছিল, সে রেড গোস্টকে অনেকটাই কাবু করে দেয়, কিন্তু রেড গোস্ট কম না। ফাইটিং এর এক পর্যায়ে পায়ে ছুরির আঘাত খেয়ে রেড গোস্ট অনেকটাই কাইল হয়ে পড়লেও সেও প্রচন্ড ফাইট ব্যাক করতে থাকে। সেই সুযোগে ব্রাউন একটি পিস্তল তুলে নিয়ে তাকে মারতে যায়, কিন্তু এমন সময় রেড গোস্ট এক ঝটকায় উঠে তার পেটে একটি খঞ্জর ঢুকিয়ে দিলে মেজর ব্রাউন অবশেষে অক্কা পেতে বাধ্য হয়। এরপর রেড গোস্ট আহত অবস্থায় যেই না উঠে দাঁড়াতে যাবে, সেই মরার মতন ভান করে পড়ে থাকা ক্লেন কাপুরুষের মতন সুযোগ নিয়ে রেড গোস্টকে পিছন থেকে ফায়ারিং করে দেয়। ফলে এই অতর্কিত হামলায় রেড গোস্টের অধ্যায় এখানেই সমাপ্তি ঘটে। তবে রেড গোস্টকে মেরে উল্লাস করা ক্লেনকেও দূর থেকে রেড আর্মি শট নিয়ে তার হাসি মৃত্যুতে পরিণত করে। এভাবেই এক তুমুল লড়াইয়ের পর 70 জন জার্মানিকে মারতে সক্ষম হয় 5 জন রাশিয়ান রেড আর্মি সোলজার। মুভির একদম শেষ সিনে আমরা আবারও মুভির প্রথম দৃশ্যের মতো হুবহু সিন দেখতে পাই। এবার কিছু জার্মানি সৈনিক সেই হিটলারের কপিকে ধরে এনেছে আর তাকে টর্চার করছে রেড গোস্ট সম্পর্কে জানার জন্য। সেই লোকটা সহ গ্রামের সবাই যখন এই রেড গোস্টের ব্যাপারে বলতে চায় না, তখন জার্মানি অফিসার একটি বাচ্চাকে নিয়ে এসে মেরে ফেলে দেওয়ার হুমকি দিতে থাকে। ঠিক তখনই হঠাৎ পিছন থেকে জার্মানিদের উপর গুলি চলে আর একের পর এক জার্মানি মরতে থাকে। মানে বুঝতেই পারছেন এই স্থানে আবারও দ্য গ্রেট রেড গোস্ট ভূতের মতন উদয় হয়ে সবাইকে রক্ষা করছে। তবে এই রেড গোস্ট কিন্তু আগের সেই সৈনিক ছিল না।
না, সে ছিল ওই রেড আর্মি দলেরই একজন সোলজার যার নাম কস্টিয়া। রাশিয়া জার্মানিদের সেই বাথ হাউসের যুদ্ধে কস্টিয়া তখনও বেঁচে ছিল, তাই রেড গোস্ট মরে যাওয়ার পরও কস্টিয়া রেড গোস্টের গল্পটিকে শেষ হতে দেয়নি, কারণ রেড গোস্টরা কখনো মারা যায় না, তারা শুধুমাত্র তাদের দেহ পরিবর্তন করে। তো মুভিটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, ভয়েস দিতেও অনেক প্রবলেম হচ্ছিল। যাক, আপনারা ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত একটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।